কথার মধ্যে ঠিকঠাক কথা কম, ফাজলামো বেশি। এই ছেলে সহজ চঞ্চল স্বভাব করে হাসলো, দুহাতে চোখ মুছে নিল নরম স্পর্শে। সামনে তাকালো লন এরিয়ার অপোজিট সাইডের বাগানের খোলা জায়গায়, চেয়ার টেবিলের আসন পাতা। ছোট কাকু আর কিয়ান ভাইয়া সেখানে বসে নিবান নামক মানুষের সাথে আলাপে মেতেছে। সঙ্গে ওনার মামারাও আছেন, জাহিদ আঙ্কেলও। ওই যে নিভান সাহেবকে দেখা যাচ্ছে, যা তো বড়শিটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে আয়। কেমন সাহস দেখি কানুন আশরাফের। তুই আমাকে গাদা ভাবলেও আমি এতটা গাদা নয়। যে বান্দা নাহিদের মতো উগ্র ও শৃঙ্খল হিংস্র আচরণের ছেলের সামনে থেকে খুব সহজে তার টুপে গাদা বড়শিটা নিয়ে নিতে পারে, সে বান্দাকে যতই শান্ত আর সরল দেখাক না কেন, আমি বুঝে গিয়েছি তিনি কেমন। ঘুমান্ত শান্ত টাইগার। ওনার লক্ষ্যচ্যুত যে সাংঘাতিক তীক্ষ্ণ, সেটা তার এই বুঝে থাকা চোখের পাতার দিকে তাকালেও বোঝা যায়। তার ওই বুদ্ধি দীপ্ত খোলা চোখের মনির দিকে তাকালেও জানা যায়। আর তার হাত থেকে বর্ষি ছিনিয়ে নিতে বলছিস? আমি চিরকুমার থাকতে চাই, তবু মাপ চাই। এত সময় মজা করছিলাম রে ফুলবানু। চারিদিকে মেহেদি মাখার হই হুল্লোড়। মেহেদি আর্টিস্টদের ইনভাইটেশন করা হয়েছে। আপাতত কনেসহ বাড়ির মেয়েদের মেহেদি মাখাতে ব্যস্ত তারা। কৌরিসহ মেহেদি আর্টিস্ট মেয়েদের মধ্যে একজন স্টেজে বসা, আর সবাই লন এরিয়ার বিভিন্ন জায়গা জুড়ে আলাদা আলাদা দল হয়ে গোলাকারভাবে বসে মেহেদি মাখছে। গল্প, হাসি, মজা চলছে তাদের মেহেদি উৎসব। স্টেজ থেকে কিছুটা দূরে মিউজিক সিস্টেম মৃদুমন্দ আওয়াজে গান বাজছে। সেখানে চলছে ছেলেদের বিশেষ আড্ডা। আড্ডার মুখ্যমন ইভান, ত্রিনয়, সিয়াম এবং তাদের পরিচিত বন্ধু কাজিন মহল। সেখানে অবাধ আড্ডা চলছে। বিকালে মেহেদি পর্ব শেষ করে সন্ধ্যার পর মেহেদি উৎসব উপলক্ষে নাচ গানের মৃদুবন্ধ আসর বসবে। এটাই লক্ষ্য আর পরিকল্পনা তাদের। মাঝে মধ্যে ফাজলামোর সাথে সেসব আলোচনা বেশি আসছে কৌরির মনে। কৌরির ডান হাতটা নিয়ে সবে মেহেদির ঠান্ডা প্রলেপ বসিয়েছে আর্টিস্ট মেয়েটা। তার মধ্যে কানে এলো ভারী গলার শান্ত আওয়াজ, এক্সকিউজ মি, আই উইল ট্রাই টু ডু ইট। গলার স্বর পরিচিত। মুখ উঁচু করে তাকালো কৌরি। তার মধ্যে আর্টিস্ট মেয়েটা সম্বোধন পেতে নিবানের মুখের দিকে তাকাতেই তড়িঘড়ি করে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে বলল, মেয়েটা উঠে গিয়ে জায়গা করে দিল। সেখানে গিয়ে রয়ে শয়ে বসলো নিবান। শ্যাম গায়ে জড়ানো কৌরির মতোই গাঢ় সবুজ রঙা পাঞ্জাবি। সেটা কেমন সবুজ নয়, পিত্তি রঙা দেখাচ্ছে। একই রঙের সুতোর কারুকাজ হওয়ায় গলা এবং বুকের নিখুঁত কারুকার্য খোঁজে ডিজাইনটা ঠিকঠাক হঠাৎ বোঝা যাচ্ছে না। ঘন কালো পরিপাটি চুল, যেটা শ্যামবর্ণ মুখের জৌল সৌন্দর্যতার পরিপুষ্টতা বাড়িয়ে দিয়েছে। সেখানে খাড়া নাক, সুগভীর শান্ত বাসা বাসা চোখ, আঁকানো পুরো ঠোঁট স্পষ্ট, বাড়ি গম্ভীর অথচ মায়া মায়া চেহারা। আর সে মায়া মায়া চেহারার সৌন্দর্যতা বাড়িয়ে দিয়েছে গাঢ় সবুজ পাঞ্জাবি আর সাদা পাজামাতে। বেশ লাগছে উঁচু লম্বাটে মানুষটাকে। কৌরির ভাবনার মাঝে নিবানকে স্টেজে দেখে হইচই পড়ে গেল। সবার নজর পড়ে গেল স্টেজে বসা দুজন স্পেশাল ব্যক্তির উপর। ইভান তো গানের সাউন্ড বাড়িয়ে দিল। ফের ছটফটিয়ে সে মজা নিতে নিতে কয়েক ডজন ছবি তুলে নিল। সেদিকে বিশেষ পাত্তা দিল না নিবান। নিজের কাছে মনোযোগী হয়ে সামনে বসা অপরূপা রমণীকে উদ্দেশ্য করে বলল, হাত দিতে ভয় পাচ্ছ নাকি? পাছে তোমার হাতটা নষ্ট না হয়ে যায়। নিজের দিকে তাকালো কৌরি। দুজনেই এক রঙের পোশাকে জড়ালো। কেমন উষ্ণ উষ্ণ শিহরণ বয়ে যেতে লাগলো শরীরের আগাগোড়া। নিবান প্রশ্ন ছুড়তে সে শিহরণে মৃদু কম্পন দিয়ে দোলা দিল সর্বাঙ্গে। সামনের মানুষটার শরীর থেকে ভেসে আসা কড়া পারফিউমের সুগন্ধ প্রজাপতির মতো ডানা মেলে বেশি বেড়াতে লাগলো তার চারপাশ। মোহিত হলো মন। মনোযোগ নিঃশব্দে হাতটা বাড়িয়ে দিল নিবানের পানে। হাত ধরল না নিবান, শুধু নজর ইশারা করে দেখিয়ে দিল হাতটা রাখবে কোথায়। মানুষটার আসনে বসা কোলের মধ্যে। মোহিত নজর সংকুচিত হলো। সেটা বুঝে বাড়ানো হাতটা সন্তর্পণে নিজের হাতের মুঠোয় নিয়ে কোলের মধ্যে রাখলো নিবান। কোলের মধ্যে অবশ্য নয়, নিজের মুড়োনো পায়ের উপর রাখলো। কম্পন দিয়ে উঠল হাত।
সাথে শরীরটাও। সেটা বুঝে গৌরীকে সহজ করতে নিবান বলল, একটা সময় মনে হয়েছিল যে তুমি জাদুময়ী, জাদুকারিণী, যে মোহিনী কোনো মন্ত্র তন্ত্র জাদুবল ছাড়াই যে কোনো পুরুষকে মোহিত করতে পারে। যেমনটা তার শান্তশিষ্ট আচরণে, ধীর স্থির কণ্ঠে, মোলায়েম স্বভাবে, মায়া মায়া চাহনিতে আমিও আটকে গিয়েছিলাম। আমার আগে আটকে গিয়েছিল আরও অনেকেই। সেই মোহিনী আমার জেনেও এখনও আটকে যাচ্ছে আরও অনেকেই। আজ মনে হচ্ছে তুমি ভুবন মোহিনী, মোহমায়া রূপের বাসিনীও, এক দেখায় যার রূপেতে আটকে গেছে অনেকের নজর। আমি পারছি না সেই নজরগুলোকে চেয়েও আটকাতে, আবার না পারছি সেই চোখগুলো উপড়ে দিয়ে ক্ষত বিক্ষত করতে। শুধু সব কিছু গিলে ফেলে নিজেকে ঠিক রাখার প্রয়াস করে যেতে হচ্ছে। তা যে কতটা কঠিন! উফ, তোমাকে লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে গৌরী। এমন কোথাও লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে সেখানে এই রূপে আর কেউ নয়, আমি দেখব তোমাকে। শুধু আমার নজর ওরকম মুগ্ধ হয়ে দেখবে তোমাকে। এই জনসম্মুখে তোমাকে এভাবে প্রেজেন্ট করাটা কিছুতেই ঠিক হয়নি আমার। তোমাকে চুপি চুপি বিয়ে করে নেওয়াই উচিত ছিল। বান্দা এখানে এসেছে শুধু তাকে মেহেদি লাগানোর জন্য, এমনটা নয়। এটা নিবানের শান্ত স্বরে সতর্কবার্তায় বেশ অনুভব করলো গৌরী। বান্দার নজর যে তাকে ঘিরে চারিদিকে ঘুরছে এটাও টের পেল গৌরী। তবে একটা কথা মনে খচখচ করতে লাগলো। সহসা প্রশ্ন করলো সে, আপনিও কি তবে সেই রূপে মোহিত হই? হাসলো নিবান। চমৎকার সে হাসি মুগ্ধ নজরে অবলোকন করলো গৌরী। এত সময় মেহেদির টিউব দিয়ে খোঁচাখুচি করছিল নিবান। কিভাবে মেহেদি লাগাবে বুঝতে পারছিল না। পর্ব অভিজ্ঞতা নেই তার। কাননের মুগ্ধ নজর, গৌরীকে হাসানোর চেষ্টা, তার সাথে হেসে হেসে কথা বলা। সে বাগানে বসে খেয়াল করেছে নিবান। আরও কিছু মানুষের নজর খেয়াল করেছে, কেমন ক্ষণে ক্ষণে মুগ্ধ নজরে গৌরীকে দেখছে তারা। বিষয়টা মোটেও ভালো লাগেনি নিবানের। যদিও মেয়েটার এমন মোহমায়া রূপে নিজেও মুগ্ধ, তবে সে যে শুধু গৌরীর রূপে মুগ্ধ তা তো নয়। গৌরীর রূপ তো তাকে আগে মোহিত করেনি, করেছিল ভিন্ন কিছু। মুখ উঁচিয়ে সে কাজল কালো হরিণী চোখে নজর ফেলল নিবান। এই মায়াবিনী চোখ দুটো তাকে আকৃষ্ট করেছিল আগে। স্বচ্ছ হরিণী চোখ দুটো ছিল নোনা জলে ভরপুর, আর সেই চোখে গাঢ় কাজলের প্রলেপ। এই কাজল কালো চোখ দুটোতেই তো নিবান প্রথম দুর্বল অনুভব করেছিল। তারপর একটু একটু করে ওই মেয়েটাতে। সেই চোখে চোখ রেখে নিবান অকপটে স্বীকার করলো, না, তবে একেবারে না নয়, তাও যে নয় তা নয়। এই শক্তপোক্ত হৃদয়ের আমাকে তোমার প্রতি দুর্বল করেছিল তোমার এই চোখ। তবে এই কাজল কালো স্বচ্ছ সুন্দর চোখ জোড়া নয়, তোমার সেই ক্রন্দনরত নোনা জলে টইটুম্বর চোখ জোড়া। ওই চোখ জোড়া আমায় ডেকেছিল। তার গহ্বর থেকে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া নোনা জলগুলো আমার আদরে স্পর্শ মুছে নিতে। অথচ আমি না বুঝে যখন তাকে পাত্তা দিলাম না, সেও আমাকে একটা রাত স্থির হয়ে শান্তিতে ঘুমাতে দিল না। দিনের ক্লান্তিতে আমার দু চোখ একত্র করতে দিল না। সহসা আর বদ্ধ দুয়ারে কঠিন হৃদয়ে তার হানা প্রবেশ শুরু হলো। আমি অনুভব করলাম ওই চোখজোড়া তার মালিকের দখলদারি আমার মনে বসিয়ে ফেলেছে। আমি রোজ তাকে দেখছি, মুগ্ধ হচ্ছি, আর একটু একটু করে তার দখলদারত্বের বশীভূত হচ্ছি। অনুভব করলাম, তবে তা থেকে বেরিয়ে আসার বদলে তাতে আরও ডুবে যেতে প্রশান্তি বোধ করলাম, সুখ অনুভব করলাম। বুঝলাম আমার শান্তি, আমার প্রশান্তিটা ঠিক কোথায়। সেই চোখ জোড়া থেকে তুমি, তারপর তোমার সর্বত্র কিছু। আমি আমার একান্ত বলেই ভেবে নিলাম, যার মালিকানা শুধু আমার। গৌরীর নজর স্থির, মৃত্যু ব্যক্তির ন্যায় স্থির। ঘন পল্লবিত লেশগুলোর পলক নেই, কালো মণিটার নরণচরণ নেই, শান্ত। নিজেকেও কেমন কঠিন পাথর মনে হলো। শরীরটা ভেদ কেমন বরফ, ঠান্ডা শীতলের মতো অনুভব হলো। হৃদযন্ত্র অসার, একে মন অভিব্যক্ত অনুভূতি করে অচল অনুভূতি নিবান ঠিকই পেল কিনা সেভাবে জানা নেই। তবে কৌরির সেই স্থির চোখের দিকে তাকিয়ে কেমন আত্মবিশ্বাসী ভরসাপূর্ণ গলায় বলল, এতটা মোহমায়া রূপী না হলেও আমি তোমাকেই চাইতাম। বিশ্বাস করাটা একান্তই তোমার ইচ্ছা, তবে আমি তোমাকেই চাইতাম গৌরী।
কৌরির অভিব্যক্ত সেরকমই নিশ্চল। হাতের মধ্যেখানে ঠান্ডা মেহেদির প্রলেপ পড়তে সচকিত হলো সে। তড়িৎ মুখ নিচু করে হাতের দিকে তাকালো। নিজের হাতের মধ্যে নজরে পড়ার আগেই লুসমে ভরা শক্তপোক্ত আকর্ষণীয় একটা পুরুষালী হাত নজরে পড়ল। পাঞ্জাবির হাতাটা কোণী পর্যন্ত গোটানোতে হাতটা স্পষ্ট। হাতটা দেখে কেমন শিরশির করে উঠল ভিতরটা। মানুষটা রঙের শ্যামবর্ণ হলে কি হবে, তিনি বড্ড আকর্ষণীয়। দুজনের মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎই কৌরির ফোনটা বেজে উঠল। পাশে ছিল ফোনটা। দুজনে সেদিকে তাকালো। নিভান এক পলক তাকিয়ে নজর সরিয়ে নিজের কাছে মনোযোগ দিল। অথচ কৌরির নজর ফোনের স্ক্রিনে স্থির। নাম ধাম নেই, শুধু নাম্বার। অথচ নাম্বারের মালিকটা কে সে জানে। তড়িৎ নিভানের মুখের দিকে তাকালো সে। বরাবরের মতোই নিষ্ক্রিয় নির্বিকার একটা মুখ। দ্বিধাদ্বন্দ্বে ভুগল কৌরি, ফোনটা ধরবে কিনা ধরবে না। যদি এমন একদম অটল, ফোনটা ধরার কোনো কারণ নেই। তবুও সামনের মানুষটাকে বিবেচনা করে মস্তিষ্ক বলছে ফোনটা ধরতে। এমন একটা সম্পর্কে তারা জড়াতে চলেছে যেখানে জড়তার সংকোচ রাখা উচিত নয়। ফোনটা কাছে নিয়ে আরও একবার নিবানের মুখের দিকে তাকিয়ে ফোনটা ধরল কৌরি। লাউড স্পিকারও দিল। মুহূর্তেই ওপাশ থেকে হড়বড়িয়ে কেউ ভারাক্রান্ত গলায় বলে উঠল, ফোনটা ধরেছিস ফুল, আমি কৃতজ্ঞ। এই ফুল, আমি নিজেকে অনেক বুঝেছি, কিন্তু আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। ভীষণ জ্বালাপোড়া করছে বুকটা। কেন এমন হচ্ছে বলতো? আমি তো মনে করছিলাম তোকে ছাড়া যখন তোকে ভালোবেসে যেতে পারছি, তবে তোকে ছাড়াও থাকতে পারবো। তবে কেন পারছি না তোর বিয়েটা মানতে? জানিস, সেদিন যখন হসপিটালে নিবান ভাইয়া তোকে বিয়ে করার প্রস্তাব রাখলো, আমার হৃৎপিণ্ডে কেউ তীব্র আঘাতে হৃৎপিণ্ডটা ছিনিয়ে নিতে চাইল। আমি সেই আঘাত নিয়ে চুপচাপ সবটা দেখতে শুনতে বাধ্য হলাম। মনকে বোঝালাম যাকে পেতে আমি এতটা উতলা অসভ্য, সে আমার নয়। আমি তাকে জোর জবরদস্তি করে তার ঘৃণার শহরে হারিয়ে যেতে চাই না। মনকে সেখান থেকেই একটার পর একটা বুঝ দিয়ে চলেছি। অথচ কিছুতেই মানতে রাজি নয় সে। মানছে না। না, তীব্র ব্যথায় ছটপটিয়ে একটাই করেছে সে। পৃথিবীর সব কিছু বিনিময়ে শুধু তোকে পেতে চাইছে, না হলে আবার ডুবে যেতে চাইছে সেই অন্ধকার গলিতে। আমি পারছি না আর তাকে সামনে রাখতে। আমার পাপের শাস্তি স্বরূপ একে মন যন্ত্রণায় নিপীড়িত করেছিস তুই। এই ফুল, আমি তো ভালো হয়ে গেছি, তাই না? আমি আরও ভালো হয়ে যাব, খুব ভালো। যেমনটা বড় কাকু চাইতেন তেমনটা। সেখানে তুই যা চাইবি আমি সাধ্য বলে পৃথিবীর সব কিছু তোর পায়ে এনে দিব। আমার কাছে চলে আয় না ফুল, তোকে ছাড়া আমি যে মরে যাব। নিবান আঁকাআঁকির চেষ্টা করলো না, তার দ্বারা হবে না। তাই কৌরির ডান হাতের মধ্যে নিজের নামটা ইংলিশ ওয়ার্ডে খুব সুন্দর করে লিখতে মনোযোগী হলো। মনে হচ্ছে দুনিয়ার সব মনোযোগ তার সেই লেখাতে। আশেপাশে কি হচ্ছে সেসব তার বিন্দুমাত্র মনোযোগ নেই। অথচ নাহিদের মাঝে মাঝে কিছু কথার প্রতিফলনে হাতটা মৃদু কেঁপে উঠছে। সেটা যেন স্পষ্টই টের পেল কৌরি। তবে মানুষটা ভুলেও লেখা খারাপ করতে দিল না, এমন ধীর মনোভাব রাখার চেষ্টা সেখানে। কৌরি কান দিয়ে এক নজরের ভারাক্রান্ত হৃদয় বিদারক কথাগুলো শুনল, আর নজর দিয়ে আরেকজনের মনোযোগী হয়ে লেখাটা বেশ খেয়াল করে দেখলো। পলকহীন তার চেয়ে খেয়াল করে দেখলো সামনের মানুষটার গম্ভীর নির্বিকার মুখটা। আশ্চর্য যে মানুষটি একটু আগে তাকে নাকি মুগ্ধ নজরে গিলছে। সবাই বলে কত কি অভিব্যক্ত জানালো, সেই মানুষটা নাহিদের এত আবল তাবল পাগলামি কথা শুনেও এত নির্বিকার শান্ত। এই ফুল, বলেছি না এই নামে ডাকবেন না আমাকে। আর নিজেকে সামলান, নিজেকে আবার খারাপ পথে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, ভালো পথে অনড় রাখবেন, সেটা আপনার একান্ত মর্জি। সেখানে আপনি ভালো থাকলেন নাকি মন্দ আমার দেখার জানার প্রয়োজন আছে বলে মনে করছি না। আর আমাকে কেউ ধরে বেঁধে বিয়ে দিচ্ছে না। আমার নিজের একান্ত মর্জিতেই আমার বিয়ে হচ্ছে। সেখানে আপনার অনুভূতি অভিব্যক্তি আমার কাছে জাস্ট ম্যাটার করে না। সুতরাং দ্বিতীয়বার ফোন দিয়ে আপনি আমাকে বিরক্ত করবেন না, সেটাতে বরং আমি প্রচন্ড বিরক্ত হব। রাখছি। ফোন কেটে দেওয়ার আগেই নিবান কেমন মুগ্ধময় স্বরে মুখ এগিয়ে নিয়ে বলল, মেহেদির রঙে রাঙিত করে আমার নামের স্ট্যাম্প লাগিয়ে দিলাম। আজ না হয় শুধু মেহেদির রঙে আমার নামে তোমার হাত রাঙালাম ফুলকৌড়ি, কাল পুরো আমিময় রঙে না হয় রাঙিয়ে দেব তোমার সর্বত্র। কান ঝাঁঝা করে উঠল কৌরির। লজ্জায় চোখ নুয়ে পড়ার বদলে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল কৌরি।
এরকম লজ্জাজনক কথা তো এই মানুষটা কখনো বলে না। তবে হঠাৎ ফোনের আলো জ্বলে উঠতেই হুশ রইল কৌরির। নাহিদ ফোন কেটে দিয়েছে। তবে কি কবুলটা এখন পড়ে রাখলে কেমন হয় কৌরি? বিয়ের আনুষ্ঠানিকতা না হয় কাল হলো। লজ্জা ভুলে কৌরি বিস্ময় নিয়ে ফের তাকালো নিবানের নির্জীব নির্বিকার শ্যামল মুখে। কোথাও বিন্দু পরিমাণ উতলা হওয়ার চিহ্ন নেই। তবে এমন কথা কেন? বিস্ময় নিয়ে শুধালো সে। আপনি কি আমাকে নিয়ে কোনো রকম ইনসিকিউর ফিল করছেন? না, আমি জানি আমাকে না বিয়ে করলেও তুমি নাহিদকে অন্তত কখনোই বিয়ে করবে না, করতে চাইবেও না। তবে এ কথা কেন? বিয়ে এখন না হোক কাল হোক, অসুবিধা কি? এমনিতেই বলছিলাম। কথাটা বলে অমায়িক হাসলো নিবান। সে হাসি কৌরির কাছে বড্ড বোকা বোকা মনে হলো। অথচ এই মানুষের কাছে বোকা হাসি হোক বা আচরণ কল্পনাও করে না কৌরি, কখনোই না। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অতি চতুর মানুষের কাছ থেকে বোকা আচরণ কল্পনা ও মূর্খতা, নিজের অজ্ঞতা। সে অজ্ঞতা নিজের মস্তিষ্কে উপলব্ধি করতে নির্বিশেষে নিবানের মুখের দিকে কেমন অদ্ভুত নজর তাকিয়ে রইল কৌরি। মানুষটা হঠাৎ এমন আচরণের কারণ কি? কারণটা কি সে? তবে কি তাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে মানুষটা, যা মানুষটা মুখ ফুটে বলতে চাইছে না বা চায় না? এক্সকিউজ মি ম্যাম, আমার কাজ শেষ, আপনি এসে ওকে মেহেদি লাগিয়ে দিন। কৌরির ভাবনা কাটলো। স্টেজের সামনে চেয়ার আসনে বসেছিলেন মেয়েটা। আজ্ঞা পেতে স্টেজের দিকে এগুলেন। নিবান উঠে দাঁড়ালো। মেয়েটা আসার আগে নিবান কেমন অদ্ভুত গলায় বলল, আমার প্রিয় নারীটাকে অন্য কেউ পাগলের মতো চাইছে, সহ্য হয়? তাকে অন্যরা মুগ্ধ নজরে দেখছে, ধৈর্য ধরা যায়? আর তাকে হারানোর ভয় যদি আমার অনিশ্চয়তা ভাবনা হয়, তবে ঠিকই ভেবেছ। তোমার পরিচিত মানুষগুলো আমাকে অনিশ্চয়তায় ডুবাচ্ছে কৌরি। তবে তুমি কিছুতেই আমাকে ডুবতে দিও না। হাতটা শক্ত করে ধরে রেখো, খুব শক্ত করে ধরে রেখো। কথা শেষ করে পা চালিয়ে স্টেজ থেকে নামতে ব্যস্ত হলো নিবান। ইনসিকিউরড, হ্যাঁ, সে অনিশ্চয়তায় ভুগছে। সে জানে কৌরি তেমন মেয়ে নয়। তবে তাকে চাওয়া পাওয়া লোকের অভাব নেই। নাহিদ মরিয়ে হয়ে আছে। সাথে কানন নয় কিয়ানকে সে মুগ্ধ নজরে পলকিন কৌরিকে তাকিয়ে থাকতে দেখেছে। সে মুগ্ধ নজর কি চাইছে বা চাইতে পারে নিবানের জানতে বাকি নেই, বাকি থাকার কথাও নয়। ভুক্তভোগী তো সেও ছিল। আচ্ছা, পৃথিবীতে কি একটাই কৌরি নয় তো? তবে কেন তাকে নিয়ে এত মুগ্ধতা, এত পাগলামো? বিহান চৌধুরী তো এখনো মুখিয়ে আছে। কৌরিকে পাওয়ার প্রয়াস তো সেও কম করেনি। মেয়েটার বাবা মা নেই, পরের বাড়ির আশ্রিতা বলে নিজ বাবা বিরোধিতা করেছেন। তবু কি সে ছেলেটা শান্ত ছিল? শুনেছে বাবার কথা? না, কৌরিকে পাওয়ার আকুলতায় বাবার বিরুদ্ধচারণ করেও মেয়েটার কলেজের সম্মুখে গিয়েও ধর্ণা দিয়েছে। বিহান চৌধুরীর কৃতিত্ব সব খবর আছে নিবানের কাছে। সেদিন ঝড় বর্ষার দিনের পর মেয়েটা আর একাকী কলেজে যায়নি কোনোদিন। হয়তো বাড়ির গাড়িতে গিয়েছে, আর না হলে কারো সাথে যাতায়াত করতে বলে বিহান কথা বলার সুযোগ পেত না, পায়নি। তবুও চেষ্টা কি কম চালিয়ে গিয়েছে? ভাগ্য সহায় হয়নি। আর নিবানের সূক্ষ্ম চালে ছেলেটা বারবার কৌরির সাথে কথা বলা থেকে ব্যর্থ হয়েছে। এর মধ্যে কৌরির পরীক্ষার সময় এলো, আর কথা বলার সুযোগও হয়ে উঠল না। তবুও কি ছেলেটা পিছু ছেড়েছিল কৌরির? না, বরং মরিয়া হয়ে উঠেছিল কৌরির সাথে কথা বলার জন্য। আর সে মরিয়া আচরণ তাকে টেনে নিয়ে গিয়েছিল কৌরির পরীক্ষা কেন্দ্র অবধি। কিছুই নিবানের বুদ্ধিদীপ্ত চোখ এড়ায়নি, আর এড়ানোর মতো পাহারা তার রেখেছে কি সে? বিদায় নিবানও কৌরির পিছু ছাড়েনি। ছেলেটাকে যদি কৌরিকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, ছেলেটা বাবার বিরুদ্ধে গিয়েও ছুটবে এবং কোনো বাঘ বিতণ্ডটায় ছাড়া সদা কৌরিকে বিয়ে করতে প্রস্তুত সে। এমন ব্যাকুলতা সে বিহানের আচরণে নজরে টের পেয়েছিল নিবান। নাহিদ, বিহান, কিয়ান, আনাফ সব কেমন উৎপেতে বসে আছে। আর সব কিছু জেনে শুনেও এদের মধ্যেও কেমনে কি করে নিশ্চয়তা থাকবে সে? ফর্সা হাত দুটোতে মেহেদির রঙে সাজাতে ব্যস্ত আর্টিস্ট মেয়েটা। দিবা গাঢ় খেয়ালি নজরে দেখছে সেই সূক্ষ্মতর নিখুঁত হাতের কাজ। মুহূর্তের মধ্যে কত সুন্দর করে তারা ফুটে তুলে মেহেদির কারুকাজ। হাত ঘুরালে যেন নজর ধাঁধানো তাদের কারুকার্যতা। ম্যাডাম, হাতে কারো নাম লিখতে চান? লিখবো কোনো নাম? হঠাৎ স্টেজের দিকে চোখ দিল দিবা। সেখানে এখন নিবান নেই। তড়িৎ নজর ফিরিয়ে কিছু বলতে যাবে, তার আগে ভারী দুষ্টু গলা কেউ একজন বলে উঠল,